ছাড়ো আমায় প্লিজ। তুমি আমার বাবার বয়সী, একটু দয়া করো। এমন নিকৃষ্ট কাজ করো না, দোহাই লাগে, ছাড়ো। শ্রেয়না ঘর কাঁপিয়ে চিৎকার করে যাচ্ছে। অনুপম কামড়ে যাচ্ছে শ্রেয়নার গলা, যেন সব রক্ত শুষে নিবে। হুট করে ঘরে কারো উপস্থিতি টের পায় শ্রেয়না। তার গলার স্বর উঁচু হয়, হাউমাউ করে কাঁদছে সে। অনুপমের শরীরটা সিটকে দেওয়ালের সঙ্গে গিয়ে বাড়ি খায়। শ্রেয়না কাঁদতে কাঁদতে চোখ খুলে সামনে তাকায়। অনুপমকে নিজের উপরে অনুভব করলো না, এর মানে সে সরে গিয়েছে। কিন্তু চোখ খুলেই অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখে কিছুটা স্তম্ভিত হলো শ্রেয়না। কিছুই ভাবার সময় পেল না, ঠোঁট ভেঙে কেঁদে দিল। সেই অবস্থায় নিজের বুকে হাত রেখে উঠে বসলো। আলোথালো ভঙ্গিমায় হাঁটু ভেঙে উঠে লোকটার বুকে ঝাঁপিয়ে পড়ল শ্রেয়না। বুকে মুখ ডুবিয়ে ফুপাতে লাগলো। আবরণ শ্রেয়নার পিঠে হাত রাখে। ওর টি শার্ট এক পাশে সরে গিয়েছে, সেই সাথে গলায় আর বাহুতে রক্তের দাগ, আঁচড়ের চিহ্ন। আবরণ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে শ্রেয়নাকে, যেন বুকের ভেতর ঢুকিয়ে নেবে। কম্বলটা এক টানে নিয়ে এসে শ্রেয়নার শরীরে জড়িয়ে দেয়। ওঠানোর চেষ্টা করে মেয়েটাকে, তবে সে নারাজ। এখনো আবরণের বুকে পড়ে থেকে কেঁদে যাচ্ছে, কেঁপে উঠছে তার দেহ। আবরণ তার মুখে হাত রেখে সামান্য ওঠায়। শ্রেয়না আবারও মুখ লুকায় তার বুকে। আবরণ জোর করেই তাকে নিজের দিকে করে। কেঁদে কেটে অবস্থা খারাপ, গাল নাক লাল হয়ে এসেছে, চোখ জোড়াও লাল, ভেজা গাল, হেসকি উঠে গিয়েছে, শরীর কাঁপছে। আবরণ গাঢ় চুম্বন এঁকে দেয় মেয়েটার ললাটে, দু গাল মুছে দেয়, হাত রাখে গালে, আজলায় ভরে নেয় ফোলা গাল দুটো, একদম নিজের মুখের কাছে নিয়ে আসে। আবরণের চোখের দিকে তাকায় শ্রেয়না। ছেলেটার দৃষ্টি দেখে কাঁপে সে। আজ যেন আবরণের চোখে হিংস্রতা ভর করছে। কেমন চিলের দৃষ্টিতে তাকিয়ে আছে, চেহারা শক্ত করে রাখা। চোখ মুখ দেখে মনে হচ্ছে মাত্রই কয়েকটা খুন করে এসেছে। Be strong, Siona Alam. আবরণ জায়দ ইজ অলওয়েজ উইথ ইউ। আমৃত্যু তোমার সঙ্গে আছে, তোমার নিঃশ্বাসে মিশে আছে। ভয় পাবে না, কোনো বিপদ তোমাকে ছুঁতে পারবে না। আমি সরি জান, আসতে কিছুটা দেরি হয়ে গেল। চিন্তা করো না, কিছু হয়নি, কিছু না, সব ঠিক আছে। হুম। বলেই শ্রেয়নার মাথা নিজের বুকের সঙ্গে ঠেসে ধরল আবরণ। চোখের কান্নিস ভেজা, তার মাথায় আগুন জ্বলছে, অথচ শ্রেয়নাকে কি সুন্দর করে সামলাচ্ছে। শ্রেয়না কিছু না বলে আবরণের বুকে মাথা ঠেকিয়ে রাখে। কিছুক্ষণ আগের দৃশ্য মনে পড়তেই শরীর কেঁপে ওঠে তার, গা গুলাচ্ছে। লোকটার স্পর্শ এখনো তার শরীরে। এসব ভেবেই সিটকে সরে আসে শ্রেয়না, জোরে জোরে শ্বাস নিতে থাকে। আবরণ তীর্যক চাহনি দেয়, তবে মুখে কিছু বলে না। অনুপম ব্যথায় কাতরাতে কাতরাতে উঠে দাঁড়ায়। এতক্ষণ নড়াচড়া করার শক্তিটুকু পাচ্ছিল না, এমনভাবে আঘাত করেছে আবরণ। তবে ওকে এই সময় দেখে ভরকে যায় লোকটা। সে তো হসপিটালে ছিল, তবে অনুপম দাঁড়াতেই আবরণ বিছানায় উঠে সেখান থেকে লাফ দিয়ে লাথি বসিয়ে দেয় ওর বুক বরাবর। অনুপম পড়ে যেতেই আবরণ তার বুকে চেপে বসে, ইচ্ছে মতো কিল ঘুষি দিতে থাকে মুখে, থেতলে দেয় তার আদল। চিৎকার করছে অনুপম, তবে আবরণ থামে না। পকেট থেকে মিনি সাইজের চাকু বের করে পর পর আঘাত করতে থাকে তার মুখে, শুধু কসকস শব্দ হচ্ছে। শেষ পর্যায়ে অনুপমের চোখের নিচে আঙ্গুল ঢুকিয়ে দেয় আবরণ, তুলে আনে ওর মণি দুটো। রক্ত ছিটকে ছিটকে পড়ে চারপাশে। শ্রেয়নার গোটা শরীর শিউরে ওঠে, ভয়ে আতঙ্কে জ্ঞান হারায় সে। আবরণ ইচ্ছে মতো কপায় ওর শরীরটাকে, একদম নিঃশেষ করে দেয় তাকে। হাঁপাতে থাকে বুকের উপর বসেই। ওর মাথা দু হাতে ধরে খানিক উঁচিয়ে দাঁত চেপে বলে, শোরের বাচ্চা, তুই আমার কলিজায় হাত দিয়েছিস, ছেড়ে দেবো এমনি? তোকে আরো কঠিন মৃত্যু দেবো আবরণ জায়দ। তোর সাহস কি করে আবরণ জায়দের শ্রেয়না আলমের গায়ে হাত দেবার, তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকানোর? বলেই অনুপমের মাথা বার কয়েক মাটিতে আঘাত করে। এমন কি করতেই থাকে। ফ্লোর রক্তে ভিজে যাচ্ছে, তবুও আবরণ থামে না। সেখানে প্রবেশ করে নীরজ জাহিদ পুরো রুমে চোখ বুলিয়ে আবরণকে এক কোনায় বসে অনুপমের থেতলানো মাথাটা আরো থেতলাতে দেখে চমকায় সে। দ্রুত ছুটে আসে ছেলের দিকে, এক প্রকার টেনে তুলে তাকে। কি করছো ব্রো?
ও মরে গেছে। ছাড়ো আমায় আব্বু। জানোর বাচ্চার সাহস কি করে ওর দিকে তাকানোর? মরে গেছে তো কি হয়েছে? ওকে আরো মারবো আমি। এত জলদি মরে গেলে কেন? এর জন্য ওকে শাস্তি পেতে হবে। জীবিত অবস্থায় তিলে তিলে মারবো ওকে। নীরদ এক হাতে ছেলেকে জড়িয়ে ধরে, চোখ যায় মেঝের দিকে, সঙ্গে সঙ্গে নজর সরিয়ে নেন তিনি। গাল বেয়ে এক ফোঁটা তরল গড়িয়ে পড়ে, নিজেকে শক্ত করে রাখেন তিনি। আবরণ ছটফট করছে, ছেলেকে শান্ত করা দরকার। বাবা, শ্রেয়না ভয় পেয়েছে। পশুর মতো আচরণ করছিস ওর সামনে? কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এসব নিতে পারে? ও আরো মেয়ে মানুষ, বাচ্চা একটা মেয়ে। ওর সহজ মৃত্যুর যোগ্যতা রাখে না। ছাড়ো আমায়। অনুপমের মাথায় পাথর ভাঙবো আমি। নীরদ চাপড় দেন আবরণের পিঠে, মৃদু হেসে বলেন, মাথা থাকলে তো ওতে পাথর ভাঙবি, সে দেখ। আবরণ ফট করে ঘাড় ঘুরিয়ে অনুপমকে দেখতেই বমি করে নিতে নেয়। চট জলদি ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে বলে, ছি বাবা, কি ভয়ঙ্কর দেখতে। নীরদ গম্ভীর মুখে বেরিয়ে আসে কক্ষ থেকে। আবরণ দ্রুত শ্রেয়নার দিকে এগোয়। মেয়েটার নিথর দেহ বিছানার সঙ্গে লেপ্টে আছে, চোখের পাতা ভেজা, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে। চট করে কোলে তুলে নেয় শ্রেয়নাকে, কম্বল সহ মুড়িয়ে ধরেছে, মাথাটা নিজের বুকের কাছে ফেলে রাখে, চুলগুলো কম্বলের ভেতরে রেখে দেয়। শ্রেয়নার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুমু খায় ওর গালে, কপালে, নাকের ডগায়, এরপর ঠোঁটের দিকে তাকিয়ে রয়। মেয়েটা তাকে সব সময় টানে, এত আদরে কেন হতে হবে? দেখলেই চাপটে ধরে চুমু খেতে ইচ্ছা করে। ঘর থেকে বেরোতে নিয়েও একবার অনুপমের দিকে তাকায় আবরণ। মুহূর্তেই তার শান্ত চোখ জোড়ায় হিংস্রতা ভর করে, দাঁত চেপে বলে ওঠে, অসুস্থ হলে মানুষ হসপিটালে যায়, কিন্তু আবরণ জাহিদের পার্সোনাল মাথার দিকে হাত বাড়ালে জাহান নামে যেতে হয়। যা। মূলত আবরণের কিছু হয়নি। ইনফ্যাক্ট যে হসপিটালে রয়েছে সে আবরণই নয়, এখানে কিছু প্যাচ আছে। আবরণ বিকেলে শ্রেয়নাদের ফ্ল্যাট থেকে সোজা গোডাউনে আসে, অনুপমকে ধরার চেষ্টা করছে। আবরণকে যে সে দু চোখে সহ্য করতে পারে না, এই ব্যাপারে ধারণা আছে তার। আবরণের মুখের একটা মাস্ক বানানো হয়, যেটা আগেই করে রাখা ছিল। নিজেদের একজনকে সেই মাস্কটা পরিয়ে দেয় ওরা। কাজটা খুব রিস্কের ছিল, সব দিক দিয়ে বিবেচনা করেই অগ্রসর হয় তারা। বুলেট প্রুফ জ্যাকেট পরে, যেন গুলি করলে শরীরে না লাগে। সেদিন রাতে অর্ধেক রাস্তা আবরণী এসেছিল, কিন্তু মনে হচ্ছিল কেউ তার পিছু নিয়েছে। কল লাগায় মিহাদের নাম্বারে। এরপর আবরণ মাঝ পথেই একটা অন্ধকার গলিতে গিয়ে নেমে আসে বাইক থেকে। উঠে যায় সেই ছেলেটা। সেখান থেকে ছেলেটার পিছু নিতে চায় আবরণ, কিন্তু বিপত্তি বাধে সেখানে। মিহাদ, তুষার, সিয়াম আর নাহিদ আসে অপোজিট থেকে। হুট করেই মোড় ঘোরার সময় আবরণের ধাক্কা লাগে গাড়ির সঙ্গে। দেওয়ালে গিয়ে ছিটকে পড়ে সে, আর জ্ঞান হারায়। ওরা আর এগোতে পারে না। হন্তদন্ত হয়ে আবরণকে হসপিটালে নিয়ে যায়। এখানেই ভুলটা করেছে, না হলে অনুপমকে ধরে নিতে পারত তখনই। আবরণের জ্ঞান ফেরা মাত্রই সকল নিউজ দেওয়া হয় তাকে। চারজনকেই লাঠিপেটা করতে ইচ্ছা করছিল তার, সঙ্গে একজনকে পাঠিয়ে বাকিরা অনুপমের পিছু নিতে পারত না। অশ্লীল ভাষায় গালিগালাজও করছে আবরণ। এরপর বহু কষ্টে রাস্তার কিছু সিসি ক্যামেরার ফুটেজ দেখে আন্দাজ করছে তারা কোন জায়গায় গোপন ডেটা থাকতে পারে, সেই অনুযায়ী কাজ করছে। বাইরেরটা নীরদ জাহিদ আর শ্রেজানের দখলে ছিল। ঘরের বাহিরে শ্রেয়নার চিৎকার চলে এসেছে। আবরণের কানে আসতেই তার হৃৎপিণ্ড সেখানেই যেন থেমে যায়, এক প্রকার হাওয়ার গতিতে ছুটে আসে। এমন দৃশ্য দেখে পা থেকে মাথা অবধি কেঁপে উঠেছিল আবরণের। শরীরে রন্ধ্রে রন্ধ্রে হিংস্রতা ভর করে তার। দুনিয়া ধ্বংস করে দিতে ইচ্ছা করছিল। তোমাকে অনুপমের খুনের দায়ে অ্যারেস্ট করা হলো আবরণ। সিনহার কথায় আবরণ কোনা চোখে তাকায়। বর্তমানে ছাদে বসে আছে সে। সন্ধ্যা নামবে কিছুক্ষণ পরেই। তার সঙ্গে মিরাব, সানি, মিহাদ, তুষার, সিয়াম ও নাহিদ। মিশান তাহিয়ার সহ রোদ দানা দেখা করে গিয়েছে তার সাথে। এক প্রকার রেগে বোম হয়ে আছে মিশান। আবরণের কোনো কথা না শুনেই চলে গিয়েছেন তিনি। আবরণ তাকে পরে সামলে নিবে ভেবে আছে, এখন এনার্জি নেই।
এমতো অবস্থায় সিনহার আগমন এবং এমন একটা কথা শুনে সবার পিলে চমকে গেল। জোরে বলো, শুনতে পাইনি। তোমাদের পুলিশের কি খেয়ে দিয়ে জোরে বাড়ানোর মতো স্যালারি দেওয়া হয় না? সিনহা গম্ভীর মুখে চেয়ে আছে। আবরণের হেয়ালি একদম পছন্দ হচ্ছে না তার। হ্যান্ডকাপ পরাবো নাকি আসবে? প্রমাণ আছে? স্বয়ং নীরজ জাহিদ। আবরণ মুখ বাঁকায়, ব্যঙ্গ করে বলে, নীরজ জাহিদ ক্ষমতা পেয়ে দেশপ্রেমিক ভদ্রলোকটার মাথা নষ্ট হয়ে গিয়েছে। তা না হলে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের জুনিয়র, তাও আবার কোনো কালপিটের মৃত্যুকে কেন্দ্র করে। চটকানায় খেতে না চাইলে সামনে থেকে সরে দাঁড়াও। আবরণের কথায় ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটল সেখানে। মিরাব সানি মাথা হ্যাং মেরে যায়, তবে বাকি চারজন নির্বিকার। তারা আগে থেকেই সব বিষয়ে অবগত। আলতো হাসে সিনহা, হাতের বন্দুক ঘুরাতে ঘুরাতে বলে, পাগল পেয়েছো? 23 বছরের এক যুবক কিনা সিআইডি? আচ্ছা মেনে নিলাম, তাই বলে স্পেশাল অফিসার? আমার কপালে কি বলদ লেখা আছে? আবরণ হাত কসলাতে কসলাতে বলে, কপালে না লেখা থাকলেও পাছে ঠিকই আছে। আর এক সেকেন্ড এখানে দাঁড়ালে পাছে লাথি দিয়ে সোজা ছাদ থেকে ফেলে দেব। যাবে নাকি আসবো? সিনহা বুকে এক রাশ কৌতূহল চেপে ফিরে আসে। নীরজ জাহিদের সঙ্গে দেখা করতে হবে। আবরণ যা বলছে সেটা কি সঠিক? কিন্তু কিভাবে? আবরণ ট্রেনিং নিয়েছে এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রেদওয়ান আহমেদের থেকে। ভদ্রলোকের সঙ্গে নীরজ জাহিদের ভালোই খাতির। বেশ কয়েকদিন তার বাড়িতেও থেকেছিল আবরণ। লোকটার একটা ছেলে আছে। কোনো এক অপঘাতিত আক্রমণে পরিবার হারায় সে। শুধুমাত্র সেই ছেলেই রয়েছে। তখন থেকে একা একাই থাকেন তিনি। নিজের কাজ নিয়ে বরাবরই সচেতন থাকেন। আবরণের বিচক্ষণতা ছিল চোখ লাগার মতো। তিনি তার ছেলে এবং আবরণকে ছোট থেকে এসব বিষয়ে শিখিয়ে এসেছেন। বয়স যত বাড়তে থাকে তাদের এসব বিষয়ে জ্ঞানও বাড়তে থাকে। তাছাড়াও আবরণ অনাকাঙ্ক্ষিতভাবে বেশ কিছু মিশনে সাহায্য করেছিল তাকে। এসএসসি দেওয়ার পর আবরণ তার ইচ্ছের কথা জানায় নীরজ জাহিদকে, কিন্তু তিনি নারাজ। কিছুতেই ছেলেকে এসবের মধ্যে জড়াবেন না। এমনিতেই শত্রুর অভাব নেই, তার মধ্যে আবরণকে এমন কাজে যেতে দিলে ছেলেটার ঘুম হারাম হয়ে যাবে। আবরণ তখনকার জন্য চুপ থাকলেও রেদওয়ানের কাছে প্রায়ই যাতায়াত করত। নীরজ তেমন প্রতিক্রিয়া দেখাতেন না এসব শোনার পর। যাচ্ছে যাক, ঘুরে আসুক, ভালো লাগবে। কিন্তু আবরণের মাথায় ছিল অন্য কিছু। পড়াশোনার ফাঁকে রেদওয়ানের কাজে সাহায্য করত। এমনকি অনেকবার তাদের অফিসেও গিয়েছে। সবাই তাকে অনেক সমীহ করত। ওদের সঙ্গে থাকতে থাকতে আবরণ অনেক কিছুই শিখে নেয়। কলেজ পেরিয়ে ভার্সিটিতে এসেই সিআইডিতে যোগ দেয়, সেটাও গোপনে, রেদওয়ানের ছেলে সহ। কিন্তু ওর বয়স কম ছিল, সেই সঙ্গে নীরদের অনুমতি নেই, তাই গোপনে কাজ করত আবরণ। সব সময় যেত না, যখন বেশি দরকার পড়ত ওদের কল পেয়ে ছুটে চলে যেত। এসব খবর কাকপক্ষীও জানে না, আবরণ জানতেই দেয়নি। স্পেশাল অফিসারের মধ্যে আবরণের নামও রয়েছে, যদিও কাজের সকল ক্রেডিট তারাই পায়। আবরণ তো নিজের নাম সামনে আসতে দিবে না। তবে নীরজ জাহিদ এবার ক্ষেপে যান, সেটা আবরণ ভালোভাবেই উপলব্ধি করতে পারছে। রাফায়েত হলো রেদওয়ান আহমেদের ছেলে, বাকি তিনজন তাদেরই অফিসার। মিরাব সানি এক পলক তাকায় আবরণের দিকে, কিছু বলে না। কয়েক সেকেন্ড সেভাবেই তাকিয়ে থাকার পর ছাদ থেকে নেমে আসে দুজন। বেজায় চটেছে তারা। আবরণ সেদিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ফেলে। এই বালজি আবার নাটক মারাচ্ছে কেন? মফিসের নাতিদের জ্বালায় তো বাঁচি না। আমাকে কোন দিক দিয়ে এদের প্রেমিক মনে হয়? রাগ ভাঙাতে যাবে আমার বালটা। তুমি কি জানো, আমি চাই যেন হৃদয়ের কফিনে আবদ্ধ থেকে যায়। ছন্দে ছন্দে কথাগুলো বলে গভীর দৃষ্টি নিক্ষেপ করে আবরণ। শ্রেয়না শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টির নড়চড় নেই। সেজন্য আরো ভীষণ চিন্তিত হচ্ছে আবরণ। মেয়েটা এমন চুপচাপ কেন থাকবে? কথা না বললে ভালো দেখায় নাকি? এই মেয়ে, কথা বলো। কি বলবো? কথা। কথা? হ্যাঁ। শ্রেয়না আবারও চুপ হয়ে যায়। আবরণ বুঝতে পারে তার মন খারাপ। ঠোঁট গোল করে শ্বাস ফেলে আবরণ, চট করে বলে ওঠে, একটু গেটে আসো তো। কেন? এত প্রশ্ন করো না তো। মাথের প্রশ্ন শুনে ম্যাচেস গরম করে দেয়। আসবে? আসছি।
আবরণ সতর্কতার সহিত বলে, তাহলে তুমি আগে নিচে যাও, তোমার পরেই আমি যাব। নাহলে বিশ্বাস নেই, আমি নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখা যাবে তুমি বিছানা কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছ। যাও, গো ফাস্ট। শ্রেয়না কপাল কুঁচকে চলে আসে সেখান থেকে। লিভিং রুমে আসতেই সৃজনের মুখোমুখি হয়। কোথায় যাচ্ছিস? নিচে। এত রাতে নিচে কি করতে? আবরণ ডেকেছে। কেন? শ্রেয়না চোখ ছোট ছোট করে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে। সেটা গেলেই না হয় জানতে পারবো। সৃজন কিছু বলে না, শ্রেয়না যেতে নিয়েও থেমে যায়। ওই লোকটাকে সরিয়েছো? দ্রুত করবে, বেলকনিতে দাঁড়িয়ে নাটক করতে ভালো লাগে না আমার। হ্যাঁ, তোর উপর আর নজর রাখতে পারবে না। ধ্রুবর সাথে সম্পর্ক চলাকালীন ভালোই অভিনয় করেছিস। বেচারা বুঝতেও পারেনি ওসব তোর অভিনয় ছিল। আমি লোক লাগিয়ে ওদের সরিয়ে ফেলেছি, আর কেউ নজর রাখতে পারবে না, নিশ্চিন্তে থাক। শ্রেয়না বেরোবে, তৎক্ষণাৎ সৃজনের গম্ভীর কণ্ঠস্বর এসে কানে বাড়ি খায়। আর শোন, আবরানের থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলবে। সেটা বড্ড ঘাটতারা, মুখের ভাষা সাংঘাতিক। শ্রেয়না উত্তর দেয় না, বরং নিজের মতো বেরিয়ে আসে ফ্ল্যাট থেকে। নিচে নামতেই দেখতে পায় আবরণ আগে থেকেই উপস্থিত। সে যেতেই কিরমিরিয়ে বলে। মহারানী ভিক্টোরিয়ার মাত্র সময় হলো, কখন থেকে অপেক্ষা করছে? শ্রেয়না তবদা খেয়ে বলে। 5 মিনিটও দেরি হয়নি, এমন ব্যবহার কেন করছো? শ্রেয়নার দিকে এক পলক তাকায় আবরণ। অন্না মাথায় পেঁচিয়ে রেখেছে, গলার দাগটা লুকানোর জন্যই এত কারসাজি তার। কেন দরকার? ডেকেছো কেন? আবরণের পরনের টি শার্টটা খানিক নিচের দিকে টানে, বিরস গলায় বলে। চলো, রাতের রাস্তা একটু হেঁটে আসি। গোলামের পুত্রের জন্য তো বাইরে বের হয়েও শান্তি নেই, যখন তখন ছুটে আসি ইয়াক্কা বুলবুল করে দিতে। হোয়াট ইজ ইয়াক্কা বুলবুল? ওসব তোমার সুন্দর মাথায় ঢুকবে না, এসো। বলেই হেলে দুলে সামনে পা বাড়ায় আবরণ। শ্রেয়না ফোঁস করে শ্বাস ফেলে, পরক্ষণে মুচকি হেসে আবরণের পিছু ছুটে যায়, পা মিলিয়ে হাঁটতে থাকে। তুমি এমন হেলে দুলে হাঁটো কেন? কৌতূহল জাগে শ্রেয়নার ভেতরে। আবরণ দায়সারা ভাবে বলে। মেয়েদের মতো ন্যাকামো করতে পারে না যে, সেজন্য হেঁটে দেখায়। হেলে দুলে হাঁটতে মজা লাগে, দারুণ লাগে, ভয়ঙ্কর শান্তি পাই। মাগো, কি ভয়ঙ্কর কথাবার্তা! আবরণ মৃদু শব্দ করে হেসে ফেলে। শ্রেয়না তার দিকে তাকাতেই তৎক্ষণাৎ চুপ হয়ে যায়। ট্রাউজারের পকেটে হাত পুরে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর শ্রেয়না হঠাৎই চেঁচিয়ে ওঠে, লাফ দিয়ে বলে। আবরণ, আবরণ, ওই যে দেখো, জারুল ফুল, একটু পেড়ে দেবে? শ্রেয়নাকে আচমকা চিৎকার করতে দেখে হকচকিয়ে গিয়েছিল আবরণ। 2 কদম পিছিয়েও গিয়েছে, এবার কিছুটা অগ্রসর হয়, চাটি মারে ওর মাথায়। শ্রেয়না মাথায় হাত রেখে অসহায় দৃষ্টিতে তাকায়। মহিলা, আমার কিউট পিসাচিনের মতো চিৎকার জোরে দিয়েছিস কেননা মাথারে? এখনই তো আমার রুচি করে হার্ট অ্যাটাক হয়ে যেত। আবরণের বাহুতে থাপ্পড় মারে শ্রেয়না, এরপর ওর কান চেপে ধরে। বরাবর গায়ে হাত দেয়া, হ্যাঁ? চর মেরে ভীমরতি ছোটাবো তোমার। আবরণের চোখ জোড়া বড় আকার ধারণ করে, ধাপাস করে হাঁটু মুড়ে বসে পড়ে রাস্তায়। শ্রেয়না হকচকিয়ে যায়, পেছন দিকে সরে আসে। সমস্যা কি? আবরণ ধ্যান করে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বুকে হাত রেখে রাস্তায় লুটিয়ে পড়ে, হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। শ্রেয়না ভয় পেয়ে যায়, ইতস্তত করে বসে আবরণের পাশে। আবরণের কপালে আঙ্গুল ঠেকিয়ে শুধায়। এই ছেলে, মৃগী রোগীর মতো লম্ফজম্ফ করছো কেন? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে? বিস্ময়ে চোখ বড় হয়ে আসে তার। শয়তান তোমার থেকে দূরে যাক। বানাতে চাই বউ, হতে চাই আপু। ননসেন্স ওম্যান। ঘাড়ে লাথি দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবো। আমাকে অল্প বয়সে হার্ট অ্যাটাক করে মারতে চাও মাথারে? শ্রেয়না কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে হাসতে হাসতে বসে পড়ে আবরণের পাশে। আবরণের অঙ্গ ভঙ্গি দেখে গড়াগড়ি খেয়ে হাসতে ইচ্ছা করছে। আবরণ তার হাত গালে ঠেকিয়ে শোয়া অবস্থায় তাকিয়ে থাকে শ্রেয়নার দিকে। মেয়েটা এদিকেই তাকিয়ে হেসেই যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, তবুও হাসি থামছে না। আবরণ কনিষ্ঠ আঙ্গুলখানা দাঁতে পিষে মাথা নাড়িয়ে লাজুক হাসে। ওভাবে হাসো না তো বাল, আমি কন্ট্রোলেস হয়ে পড়ছি। শ্রেয়নার হাসি থেমে যায়, চট করে উঠে দাঁড়ায় সে। আবরণও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, এক লাফে জারুল ফুলের ডাল ছিঁড়ে নেয়। সেটা শ্রেয়নার দিকে বাড়িয়ে আকাশের দিকে মুখ করে বলে ওঠে। বাটার টোস্ট, তুমি কি আমার পার্সোনাল মাতারি হবে? কথা দিচ্ছি, একদিনও আদর ছাড়া রাখবো না। দরকার পড়লে 1 মাসে ডজন খানেক বাচ্চার বাপ হয়ে বিশ্ব রেকর্ড করবো। রাজি থাকলে এক চাপো।
কথাটা বলেই শ্রেয়নার দিকে ফুলের ডাল ছুঁড়ে মেরে দু হাতে মুখ ঢাকে আবরণ। শ্রেয়নার চোখ বড় করে তাকিয়ে আছে নিজের হাতের ডালটার দিকে। কোনো মতে ক্যাচ করে নিয়েছে শুধু পাতা, ফুল নেই একটাও। তার উপর আকাশের দিকে তাকিয়ে থেকে আবরণের এহেন অদ্ভুত প্রপোজ। কটমট দৃষ্টিতে তাকায় শ্রেয়না। জারুল ফুলের ডাল সহ থাপ্পড় দেয় আবরণের পিঠে। আবরণ কিছুটা দূরে সরে দাঁড়ায়। আয় আয় মাতারি, পার্সোনাল কই তৈরি হয়ে যাও। কথা দিচ্ছি সকাল বিকেল বিদেশি দানা খাওয়াবো। হুস রাজি হও। তুমি দাঁড়াও ওখানে, আমি দানা খেতে আসছি। আবরণ ধীরে ধীরে পেছাতে থাকে, সতর্কতার সহিত বলে, মন বলছে সিনিয়রের সঙ্গে বেয়াদবি করেছে, ওভাবে তেড়ে আসবেন না। আমি আপনার জুনিয়র, বাচ্চাদের ওপর এমন টর্চার মেনে নেবে না জুনিয়র সমাজ। আবরণের কথা শুনে না শ্রেয়না, পিছু নেয় ছেলেটার। আবরণকে আর কে পায়, ভো দৌড় দিয়েছে। দাঁড়াও বলছি, অসভ্য ছেলে, চাপকে পিঠের ছাল তুলে নেবো একদম। ছাল তুলে সেখানে তবলা না বাজিয়ে ভালোবাসার মলম লাগিয়ে দিলে শুধু পিঠেন না, আরো কিছুর ছাল তুলতে পারো। আবরণ, তুমি চরম অসভ্য। আবরণ পেছন দিকে ফিরে ছুটতে ছুটতে বলে, শুধু তোমার জন্য শ্রেয়না আলম। কথাটা একটু জোরেই বলে আবরণ। শ্রেয়না দাঁড়িয়ে যায়, হাঁটুতে ভর দিয়ে শ্বাস নিতে থাকে। আবরণও থেমে গিয়েছে ততক্ষণে। আবরণ কোনা চোখে তাকায়। শ্রেয়নার মতি গতি ঠাওর করতে পারছে না। বাঘিনী যখন তখন ঝাঁপিয়ে পড়ে তাকে শিকার করে নিতে পারে। মনটা শিকার করলে আরো ভালো হয়, ভাবতেই লাজুক হাসে আবরণ। সামনের দিকে তাকাতেই আচমকা ভারী কিছু নিজের শরীরে অনুভব করে। তাল সামলাতে না পেরে রাস্তায় ধাপাস করে পড়ে যায় সে। মাথায় ব্যথা পেয়েছে, কে জানে আস্ত আছে কি না মগজটা। শ্রেয়নার সেদিকে হেলদোল নেই, আবরণকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। সেও ব্যথা পেয়েছে হাতে, তবে সেদিকে ধ্যান নেই। মা গো, এই মাতারি, কতিরে বলে ওড়ার চেষ্টা করছো? শ্রেয়না আরও চেপে আসে। আবরণের চোখ বড় হয়ে যায়, ঢোক গিলে পরপর। কম্পিত হাতে শ্রেয়নার কোমর আঁকড়ে ধরে, চোখ খিচে বন্ধ করে নেয় শ্রেয়না। মাথা ঠেকিয়ে পড়ে থাকে আবরণের বুকে। কবে বিয়ে করছো আমায়? হঠাৎ এই প্রশ্ন? কিছুটা অবাক হয়ে শুধায় প্রিয়ম। রোদ কড়া গলায় বলে, আমাকে আদৌ বিয়ে করবে নাকি টাইম পাস করছো? এসব কি ধরনের কথা রোদ? চড়িয়ে গাল লাল করে দিব। তৎক্ষণাৎ ওপাশ থেকে ফ্যাস ফ্যাস করে কেঁদে দেয় রোদ। কন্দ্ররত কণ্ঠে বলে, কি করবো বলো, তোমাকে ছাড়া ভালো লাগে না। দেখাও করো না আমার সাথে, ভালো লাগে। প্রিয়ম বুকে হাত রেখে শ্বাস নেয়, ওষ্ঠে হাসি ফুটিয়ে বলে, জান, মন খারাপ করো না, আর কিছুদিন মাত্র। কাজের চাপটা কমুক, আব্বু আম্মু দেশে ফিরুক, তখনই ঘরে তুলবো তোমায়, প্রমিস। সত্যি তো? ইয়েস। এবার রোদের ঝলমলে তেজটা কমিয়ে মিষ্টি হাসি দাও। রোদ হাসে। প্রিয়ম এতে খুশি হয়। মেয়েটার মন খারাপ থাকলে তার ভালো লাগে না, দিনটা যেন ভালোই কাটে না, রাতে ঘুম হয় না, হাঁসফাঁস লাগে। রোদ তার নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে। আবরণের গালে সপাটে চর পড়ে। রোদ দানা চমকে তাকায়। মিরাব সানি অবাক দৃষ্টিতে দেখছে। নিরজ্জায়ী শক্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন ছেলের পানে। আবরণ গালে হাত রেখে অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে। নীরবতা চিরে নিরজ্জায়ীদের ধমক কানে আসে সকলের। আর একবার যদি বিয়ের কথা উচ্চারণ করেছো, যে টেনে ছিঁড়ে ফেলবো তোমার। ভুলে যাবো তুমি আমার ছেলে। আবরণের সারা শরীর কেঁপে ওঠে নীরদের ধমকে। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। রোদ এবং দানা কেঁদে ফেলেছে না চাইতেও। নীরদকে কখনো এত রাখতে দেখেনি তারা। আবরণের সঙ্গে এমন আচরণ তো ঘুণাক্ষরেও করেননি। পাপা, শাট আপ। উচ্চ কণ্ঠ নীরদের। আবরণ অবিশ্বাস ও দৃষ্টিতে তাকিয়ে থাকে। নীরদ জাহিদ তার মুষ্টিবদ্ধ করে বলে ওঠেন, নিজেকে কি ভাবো? হ্যাঁ, বলছি না এসব বিয়েতে টানবে না আমায়। এক নারীতে আসক্ত হয়েছে কখনো? বুঝবে কি করে অন্য কাউকে মনে ঠাঁই দেয়া ঠিক কতটা কঠিন। ততটাই কঠিন যতটা কঠিন অনুভূতি হয় নিঃশ্বাস না নিতে পারলে। হাসরের মাঠে নিষ্কাত যত দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করবে, নিষ্কাত যখন দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করবে আমি কেন তার হয়ে থাকলাম না, শেষ বয়সে এসে কেন ওয়াদা ভঙ্গ করলাম, কি জবাব দেবো আমি? বলো বলো, জবাবটা কি থাকবে আমার? অথচ আমি এখনো মিসকাতকে ভালোবাসি। তোমরা দুদিনের ছেলে মেয়ে প্রেমের কি বোঝো? আমার পবিত্র প্রেম ছিল সেই।
শেষ নিঃশ্বাস অব্দি থেকে যাবে। আর কোনো সময় এই বিষয়ে কথা ওঠালে আমার পরবর্তী পদক্ষেপ সহ্য করতে পারবে না। মাইন্ডেড। বড় বড় করে কথাগুলো বলে দ্রুত কদমে বাসা থেকে বেরিয়ে যায় নীরদ। আবরণ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার মাটিতে স্থির, কানে শুধু একটা কথাই বাজছে। এক নারীতে আসক্ত হয়ে দেখেছো কখনো? বুঝবে কি করে অন্য কাউকে মনে ঠাঁই দেওয়া ঠিক কতটা কঠিন? ততটাই কঠিন যতটা কঠিন অনুভূতি হয় নিঃশ্বাস না নিতে পারলে। দু কদম পিছিয়ে আসে আবরণ, মাথা উঁচিয়ে উপরের দিকে তাকাতেই দেখতে পায় মিশান দাঁড়িয়ে আছেন। আবরণের সঙ্গে চোখাচোখি হওয়া মাত্রই তিনি দ্রুত চলে আসেন সেখান থেকে। আবরণ দৃষ্টি এদিকে সেদিকে ফেরায়, এলোমেলো পায়ে বেরিয়ে আসে নীরদ ম্যানশন থেকে। তার পেছনে মিরাব সানি দৌড়ে বের হয়। রোদ আর দানা যায় মিশানকে সামলাতে। আর কেউ জানুক বা না জানুক, রোদ ভালোভাবেই জানে মিশান তাহিয়ার নীরদের জন্য ঠিক কতটা পাগল। এটা তোমার। রুহি ভ্রুকুসকে তাকায় প্যাকেটটার দিকে, স্টেজানের দিকে তাকিয়ে বলে, এটা কিসের? তোমার স্যালারি অ্যাডভান্স দিলাম কিছু, মাস শেষ হলে পুরোটা পেয়ে যাবে। রুহির চোখ মুখ চকচক করে উঠে, চওড়া হেসে বলে, ধন্যবাদ স্যার, এটা দরকার ছিল। স্টেজান হাসল না, চোখ মুখ গম্ভীর। সেভাবে থেকেই প্যান্টের পকেটে হাত পুরে বলল, ঠিক মতো পড়াবে, আমি আসছি। জি আচ্ছা। স্টেজান চলে যেতেই দরজা লাগিয়ে দিয়ে আসে রুহি। খুশিতে এক প্রকার লাফিয়ে ওঠে। টাকার খুবই প্রয়োজন ছিল। তার ভাই রায়ান এসেছে হোস্টেল থেকে। কিসের সবাই মিলে হ্যাং আউট করবে, তার জন্য টাকা দরকার। রুহি ভেবে পায় না সামান্য হ্যাং আউটের জন্য 10,000 টাকার কি দরকার। তবে সেভাবে আর জানতে চায়নি সে, কৌতূহলটা দমিয়ে রেখেছে। দীর্ঘশ্বাস ফেলে রুহি, শ্রেয়ার কক্ষের দিকে পা বাড়ায়। মেয়েটা ভালো স্টুডেন্ট, পড়ালেখায় করে মন দিয়েই, তাই তো কোনো সমস্যা হয় না তার। শক্তিও মোটামুটি, দুজনেই মন দিয়ে পড়ে। শ্রেয়না ভার্সিটি থেকে ফিরেই যে রুমে দৌড় দিয়েছে আর বের হয়নি। তাকে বেশ উৎফুল্ল দেখাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নানান অঙ্গভঙ্গি করছে। কখনো চুল বেঁধে চেয়ে থাকছে, আবার কখনো চুল খোলা রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চুল এলোমেলো করে পরক্ষণেই ঠিক করছে। হুট করেই মৃদু শব্দ করে হেসে ফেলে শ্রেয়না। আয়নার সামনে থেকে উঠে 2 হাত মেলে ঘুরতে ঘুরতে ব্যালকনিতে চলে আসে। অনেকগুলো জারুল ফুল রাখা এক পাশে, এগুলো রাতে আবরণ পেরে দিয়ে বাসায় রেখে গিয়েছিল তাকে। ফুলগুলো হাতে নিয়ে নাক ঠেকায় শ্রেয়না। ঠোঁটের কোণে হাসি চওড়া হয়, প্রাণবন্ত লাগছে তাকে। অকারণে হাসছে, পাগলামো করছে। সকালে শ্রেয়ার সঙ্গেও এক ধাপ কাহিনী করে গিয়েছে। শ্রেয়া এখনো ভাবতে ব্যস্ত হয়তো, আপু হঠাৎ এমন পাগলের মতো কিছুক্ষণ পর পর হেসে উঠে কেন? শত ভাবলেও উত্তর মিলবে না। শ্রেয়না আকাশের দিকে তাকায়। বৃষ্টি আসার আগ মুহূর্ত, বাতাস বইছে। সেই বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে তাকে। শরীর শিরশির করে উঠছে, চুল এলোমেলো হয়ে যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে থেকে ফুলগুলো বুকে আগলে নেয় শ্রেয়না। চুলগুলো সমান তালে উড়ে যাচ্ছে। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে গুনগুনিয়ে বলে ওঠে, জীবন দিয়ে আমি ভালোবাসি তোমাকে, এখন বাঁচাও তুমি আমায় ভালোবেসে। রাত 10টা বেজে গেছে, এখনো আবরণ বাড়ির দিকে পা বাড়ায়নি। একের পর এক বিয়ারের বোতল খালি করে যাচ্ছে। মাথা থেকে কিছুতেই নীরদের ওই কথাগুলো সরছে না। মিরাব সানির সঙ্গে মিহাত, নাহিদ, সিয়াম ও তুষারও চলে এসেছে। আবরণকে শতবার বলেও বিরত রাখতে পারেনি। তোর গিলাস শেষ হলে ফ্ল্যাটে চল, তবুও যদি মন না ভরে থাকে কয়েকটা নিয়ে নে। মিরাবের কথার পিছে আবরণ এক আঙ্গুল উঁচিয়ে নাড়াতে নাড়াতে বলে, একদম ঠিক কথা, নিয়ে নে কয়েকশো বোতল, বাড়ি গিয়ে খাবো। হোয়াট? আবরণ ছোট ছোট চোখে তাকায় ওদের দিকে। বাইকে চড়ে বসে মিরাব, বাকিরা ঠেলা দিয়ে আবরণকে বসিয়ে দেয়। এরপর সানি বসে আবরণকে পেছন থেকে চাপটে ধরে। হেসে ফেলে আবরণ, হাসতে হাসতে বলে, হাই সানি, ছাড়, তুই কি আমার বউ যেভাবে চাপটে ধরছিস, এমন করে তো কই তুই আমায় ধরবে। বলেই খিলখিল করে হাসতে থাকে আবরণ। সম্পূর্ণ ভর ছেড়ে দিয়েছে সানির উপর। যাতে মাতাল তাহলে ঠিক। আবরণ চিমটি কাটে মিরাবের বাহুতে। মিরাব চোখ মুখ কুঁচকে নেয়। আজ হঠাৎ মাতাল হয়ে সারপ্রাইজ দিলি যে? আজ তো আমার বাপও চড়ি আমায় সারপ্রাইজ দিয়েছে। সারপ্রাইজ ডে আজ, তাই না মিরব? মিরাব কথা বলে না। সানি কিছু সময় চুপ থেকে বলে,
তুই কেন জোর করিস আঙ্কেলকে? উনি এখন আন্টিকে ভালোবাসেন। তো সেটা আমি বুঝিয়ে বললেই তো হয়। খোঁচা দিয়ে বলার কি দরকার ছিল? মহিলা পার্টিদের মতো ব্যবহার করলেন নিরজ সাইদ। ছ্যা। তুই কি বোঝার মতন মানুষ? তোকে বলেনি আঙ্কেল? আমার বিরুদ্ধে আবার মুখ খুললে গুঁতো দিয়ে ফেলে দেবো তোকে। চুপ করে বসে থাক সানি লিওন। পর মুহূর্তেই বলে। হাই সানি, একটা হট ডান্স দেখা। হক চকিয়ে যায় সানি, নীরব শব্দ করে হেসে ফেলে। এটাই বাকি ছিল। আবরণ গাল ফুলায়, বাতাস হচ্ছে প্রচুর, চুল উঠছে তার, দু হাত মেলে ধরে চিৎকার দিয়ে বলে, ও বাতাস, শোনো নাও, আমার মায়ের কথা ভালোভাবে মনেই নেই। নতুন মা যাওয়া কি অপরাধ, নাকি বাবার ভালোবাসাকে পায়ে ঠেলা? আমি যে কি করি, আমাকে একটু উড়িয়ে নিয়ে মায়ের কাছে ফেলো তো। সরে কুত্তাটা পেয়ে গেলে তখন নয় ফেরত নিয়ে এসো, না আনলে সমস্যা নেই। আবুরা জায়েদ কারোর পা ধরে না। মীরাবের পিঠে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে যায় আবরণ। সানি সহ মীরাব স্বস্তির শ্বাস ফেলে। পাগলটাকে নিয়ে যাবে কোথায়? রাতে খাবার টেবিলে বসার পর টাকার কথা তুলে রায়ান, রুহি এবং তার মাও খেতে বসেছেন। টাকাটা কি জোগাড় করলে আপু? এত টাকা তোর কিসের দরকার রায়ান? একটু বেঁচে চলতে পারিস না? দেখিস না তোর আপু কত কষ্ট করে রোজগার করে, সব এক নিমিষেই শেষ করে দিস তুই। মায়ের কথার পিঠে খাওয়া বাদ দিয়ে তাকায় রায়ান, বিরক্তি নিয়ে বলে, ওসব বুঝবে না তুমি। আপু আর কষ্ট কোথায় করছে? কোম্পানির চাকরি ছেড়ে টিউশনি নিয়েছে। কোম্পানিতে থাকলে প্রমোশন হলে আরও টাকা বাড়তো, বুঝলো না? কে কি বলে না বলে ওসব নিয়ে পড়ে থাকে। বাঁচতে হলে একটু আধটু সহ্য করতে হয়। রায়ান! আহ আম্মু, চুপ করো তো। কতদিন পর ভাইটা বাসায় এসেছে, খেতে দাও। রায়ান শোন, খাওয়া শেষে রুমে, টাকা দিয়ে দিচ্ছি। এখন এনে দাও। রুহি খাওয়া সেরে উঠে দাঁড়ায়। রেবা বিষণ্ণ চিত্তে তাকিয়ে থাকে সেদিকে। ছেলেটাকে আর মানুষ করতে পারলেন না তিনি। টাকা এনে রায়ানের হাতে দিতেই ওর ঠোঁটের করে হাসি ফুটে। এটো হাতেই গুনতে শুরু করে। ধীরে ধীরে চল শক্ত হয় তার। এখানে 3000 টাকা কম কেন? চমকে তাকায় রুহি, ওকে শান্ত করার উদ্দেশ্যে বলে, হাতে টাকা ছিল না, বাজার শেষ। আম্মু মাংস খেতে চেয়েছিল, সেজন্য কিনে এনেছি। আর কিছু মেডিসিন। তুই চিন্তা করিস না, কালকে আমি স্যারকে বলে বাকিটা ম্যানেজ করে দেব। রেগে যায় রায়ান, পাতের খাবার ছুঁড়ে ফেলে টেবিল থেকে, হিসিয়ে বলে, আমাকে টাকা কম দিয়ে এসব সাইপাস গেলাচ্ছ। আজকেই টাকা জমা দেওয়ার লাস্ট ডেট। ভেবেছি খাবারের পর দোকান থেকে টাকা পাঠিয়ে দেব। কি করলে এটা তুমি? পরের মাসে বেতন পেয়ে সব কেনা যেত না? এ পর্যায়ে দাঁড়িয়ে যায় রুহি, ধমকে সুরে বলে, ভালোভাবে কথা বল, না হলে চড়িয়ে গাল লাল করে দেব। তোর বয়সী ছেলে পার্ট টাইম জব করে হলেও পড়ালেখার খরচ বহন করে। তুই কি করিস, কিভাবে টাকা উড়ানো যায় সেই পথে হাঁটিস। মা বোনের কষ্ট বুঝিস না, আর চড়া গলায় কথা বলছিস। আপু চুপ কর, এখান থেকে আর একটা টাকা পাবি না তুই। ফেরত দে ওই টাকা। নিজে টাকা রোজগার করে পড়ালেখার খরচ চালাবি, দিয়ে দে টাকা। শক্ত কণ্ঠ রুহির। রেবা এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছেন, চোখের পানি ফেলা ছাড়া কোনো উপায় নেই। মেয়েটার মুখের দিকে তাকাতে পারেন না তিনি। রায়ান একটা অনাকাঙ্ক্ষিত আচরণ করে বসে। টেনে টুনে 1000 টাকার কসকসে 60টা নোট ছিঁড়ে রুহির মুখের উপরে ফেলে দেয়। চমকায় রেবা, সেই সঙ্গে রুহি। হতভম্ব নেত্রে তাকিয়ে থাকে সে। এই টাকা নিয়ে এত বড়াই কোন জায়গায় দেখেছো? টিউশনির টাকা অ্যাডভান্স দেয়, সেটাও এতগুলো টাকা। পাগল পেয়েছ আমায়? টিউশনি করাতে গিয়ে কি করো কে জানে। আবার বড় বড় কথা। স্বর শব্দে চর পড়ে রায়ানের গালে। একটা নয়, বরং এলো পাথারি মারতেই থাকে রুহি। শব্দ করে কেঁদে ফেলে। এত বছর যাবৎ খাইয়ে পড়িয়ে বড় করলাম এসব শোনার জন্য? অকৃতজ্ঞ ভাই তুই, ভাই হবার যোগ্যতাও রাখিস না। রুহির থেকে নিজেকে সারিয়ে সপাটে থাপ্পড় লাগিয়ে দেয় ওর গালে। রুহি ছিটকে গিয়ে টেবিলের উপরে পড়ে। কাঁচের টেবিলের সঙ্গে আঘাত লাগে তার, ভেঙে কপালে ঢুকে যায়। রেবা এবার চেতে যান, ছেলের গালে চর বসিয়ে দেন, দাঁত চেপে বলেন, এতটা নির্লজ্জ তুই রায়ান? এসব দেখার জন্য পেটে ধরেছিলাম? আমার পেটের দোষ তুই। বেরিয়ে যা আমার বাসা থেকে। রায়ান নিজের মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, গিয়ে চেপে ধরে রুহির চুলের মুঠি। পেছন থেকে রেবা টেনে ধরে তার হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে।
কয়টা টাকা রোজগার করে নিজেকে বাড়ির মালিক ভাবো। ওসব নষ্টমী করা তোমাদের মতো মেয়েদের জন্য সহজ। আমার টাকা আমিই রোজগার করব। নরকে যাও তুমি আর তোমার মা। বলেই ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে। রুহি ব্যথায় দুঃখে কষ্টে কেঁদে যাচ্ছে। রায়ান বেরোনোর জন্য বাইরের দিকে পা বাড়ালেই ঝড়ের গতিতে আবারও গিয়ে ছিটকে পড়ে মেঝেতে। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় দরজার দিকে। ততক্ষণে সৃজন রুহির কাছে চলে এসেছে। এক হাঁটু মাটিতে ঠেকিয়ে কোনো মতে টেনে তুলে রুহিকে। সৃজনের মুখে মাস্ক থাকলেও রুহি চট করে চিনে নিয়েছে লোকটাকে। ওইদিকে রায়ান গজগজ করতে করতে এগিয়ে আসে। নাগরকে নিয়ে এসেছিস তুই? নাগর দিয়ে মার খাওয়ার পায়তারা করছিস? রুহির দিকে এগিয়ে আসতে নিলেই শক্ত চোখে তাকায় সৃজন, গর্জে উঠে সে। আর এক পেগলে তোর হায়াত এখানেই শেষ। এতদিন রুহি তোর বোন ছিল, এখন সে আমার দায়িত্ব। ছুঁয়ে দেখা, আয়। বলেই মাস্ক টেনে খুলে ফেলে সৃজন। চোয়াল শক্ত তার। রায়ান সৃজনকে দেখে চমকায়, ভয় পেয়ে যায়। যেটা তার আদলে ফুটে উঠেছে। পালানোর চেষ্টা করে সে। সিনহা, ঘাস কাটার জন্য এসেছো? দাঁত চেপে বলে সৃজন। সিনহা দ্রুত ভেতরে প্রবেশ করে, হুড়মুড় করে এসে রায়ানকে ধরে। আরেকজনের সাহায্যে হ্যান্ডকাপ পরিয়ে নেয়, গম্ভীর কণ্ঠে বলে, ড্রাগসের বিজনেসে ধ্রুবকে সাহায্য করার জন্য আপনাকে গ্রেফতার করা হলো। ভালোবাসলেই পেতে হবে এমন কোনো নিয়ম বাধা নেই। অপূর্ণতাও ভালোবাসা হয় যদি নিয়ম ঠিক থাকে। রোদ মিশানের কথায় আশাহত হয়। ভদ্র মহিলাকে বোঝানোর কিছুই নেই। তিনি রোদের কথা শুনতেও নারাজ। কি করবে ভেবে পাচ্ছে না রোদ। তাই মোবাইল হাতে নিয়ে বেরিয়ে আসে মিশানের কক্ষ থেকে। করিডোরে আসতেই দেখা হয় আবরণের সাথে। খানিক চমকায় সে। চোখ মুখ ফুলে একাকার, গালে 5 আঙ্গুলের ছাপ, চুল উস্কো খুস্কো। ঘুম থেকে হয়তো উঠেই চলে এসেছে। রোদের পাশ কাটিয়ে মিশানের রুমে আসে আবরণ। মিশান তখন বালিশে হেলান দিয়ে বসে আছেন, মোবাইলে কিছু একটা করছেন। আবরণ হেলে দুলে এগিয়ে এসে সোজা মিশানের কোলে মাথা রেখে শুয়ে পড়ে, চোখ বুজে পড়ে থাকে। মিশান আবরণের আগমনে অবাক হলেও কিছু বলেন না। আবরণের সঙ্গে তার কথা হয়েছে বার কয়েক। ছেলেটা একদম আপুর মতো দেখতে, ভীষণ মিষ্টি আর আদুরে। আবরণের মাথায় হাত রাখে মিশান, হাত বুলিয়ে দিতে থাকে। আবরণ কোলে মুখ ডুবিয়ে শুয়ে থাকে, নড়াচড়া করছে না, একদম স্থির সে। আবরণ আবরণ কথা বলে না। মিশান মৃদু সুরে পুনরায় ডেকে ওঠেন, আবরণ, হুম রাতে ঘুমাওনি? হুম মনে হচ্ছে না তো। ঘুমিয়েছে। আচ্ছা। এরপর দুজনের মধ্যেই নীরবতা বিরাজ করে। আবরণের মাথায় অনবরত হাত বুলিয়ে দিচ্ছেন মিশান। আবরণ চুপটি করে শুয়ে আছে, মিয়ে গিয়েছে একদম। আবরণ হুট করে বলে ওঠে, আচ্ছা, মায়েরা কেমন হয়? মিশানের বুক কাঁপে। স্মৃতি স্পটে ভেসে ওঠে মিশকাত তাহিয়ারের হাস্যোজ্জ্বল মুখশ্রী। চঞ্চলতা, পাগলামি, রাগ, জেদ, অভিমান। এক নিমিষেই যেন বড় বোনের সঙ্গে কাটানো গোটা মুহূর্ত দেখতে পান মিশান। মায়েরা আসলে কেমন হয়? মিশকাত কেমন ছিল তার ছেলের সঙ্গে? বোনের কোলে প্রায়ই দেখতেন আবরণকে, মাঝে সাঝে কলে আসতেন মিশান। আবরণকে নিয়েই কথা হতো তাদের। মিশকাত ছেলে ছাড়া কিছুই বুঝতো কি? এ নিয়ে নীরজ জাইদের কত হুম্বিতম্বি ছিল। মিশকাত কেন তাকে সময় দেয় না? সব সময় আবরণকে নিয়েই পড়ে থাকে। কি হলো? মিশান দীর্ঘশ্বাস ফেলেন, আলতো স্বরে বলেন, মায়েরা সবসময়ই মমতাময়ী, স্নেহপরায়ণ হয়। যিনি আমাদের আগলে রাখেন, শাসন করেন, ভালোবাসেন। আমার মা তো এসবের কিছুই করেনি। হুম, ভুল ধারণা। আপুর পুরো দুনিয়া তোমাকে ঘিরেই ছিল। কি জানি হঠাৎ কি হলো? একদিন কল আসলো, বৃষ্টির রাতে বের হয়েছিলে তোমরা, হুট করেই অ্যাক্সিডেন্ট হলো। খবর এলো আমার কাছে, কানাডা থেকে ছুটে এলাম আমি। আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতে, মায়ের আদর অন্তত পেতাম। বাচ্চাদের মতো কথা বলছে আবরণ। মিশান হেসে বলেন, তোমার আব্বুর কি হতো? আপুকে হারিয়ে তোমাকে নিয়েই তিনি বেঁচে আছেন। ওনাকে ভুল বোঝো না আবরণ। তোমার মন খারাপ, তাই না? হ্যাঁ, একটু। যাকে ছোট থেকে চেয়ে এসেছি, তিনবার সুযোগ থাকা সত্ত্বেও নিজের করতে পারলাম না। খারাপ লাগছে না? আফসোস হচ্ছে।
পছন্দের মানুষ অন্য কাউকে পছন্দ করলে খারাপ লাগে। মিশান হাসেন, আবরণের মাথায় মৃদু চুমু খান, চুল টেনে দিতে দিতে বলেন, হুম, পছন্দের মানুষের পছন্দকে যদি অগ্রাধিকার না দিতে পারি তবে কিসের পছন্দ আমার? পছন্দ আর ভালোবাসার মধ্যে আকাশ পাতাল তফাৎ। পছন্দকে আমরা চাইলেই অপছন্দের তালিকায় ফেলে দিতে পারি, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সেরকম খুব কম হয়। ভালোবাসার ঘৃণা একসঙ্গে কখনোই আসে না। আবরণ উঠে বসে, মিশানের দিকে তাকিয়ে থেকে বলে, তুমি তো দেখছো অনেক কিছু জানো। একটু জানি। জানো, আমার একটা পার্সোনাল মাতারি আছে। বলেই একটা বালিশ টেনে তাতে ভর দেয় আবরণ। আরাম করে বসে মিশানের মুখোমুখি হয়। মিশান ভ্রু কুঁচকে বলেন, মাতারি মানে কি? এসব কি ধরনের ভাষা? মুখ পাকায় আবরণ, দূরসাই ভঙ্গিতে বলে, শুনবে তো নাকি? বলো। আমার পার্সোনাল মাতারিকে নিজের ঘরে তুলতে চাই। কৌতুরীকে কতদিন অন্যের বাসায় রাখবো? আমার ঘরে যে মরিচা ধরছে, কি করব বলো দেখি? মেয়েটাকে? শ্রেয়না আলম, সেজান আলমের বোন। মিশান কিছুটা গম্ভীর হলেন। আবরণ উচ্ছ্বাসিত দৃষ্টিতে তাকিয়ে আছে। সেজানকে তো ভালোই দেখায়, ওর বোনও কি ওর মতোই সুন্দর? পোস্টে হাসি ফুটে আবরণের, কনিষ্ঠ আঙ্গুল দাঁতে পিষে দুলতে দুলতে বলে, ভীষণ সুন্দর। খরিচে শীতল হয়েছে চেহারা দেখলে, না চাইলে জোর করে নজর লেগে যাবে। সেজন্যই ভাবছি মাথারেকে বোরকা পড়াবো। মিশান আবরণের অবস্থা দেখে হালকা হাসেন। মেয়েটা রাজি? আবরণের ঠোঁটের হাসি চওড়া হয়। পরশু রাতেই না রাজি হলো, এখনো দেখা করেনি তার সঙ্গে। কেন? লজ্জা লাগে আমার। বলেই দু হাতে মুখ ঢাকে আবরণ। মিশান শব্দ করে হেসে ফেলেন, চুল ধরে টেনে দেয়, আলতো আঘাত করেন বাহুতে। শয়তান ছেলে, দুষ্টামি যাবে না। একদমই না। চাপা শ্বাস ফেলে হাতের মোবাইলে মনোযোগী হয় মিশান। আবরণ উঠে আসে বিছানা থেকে। মন খারাপ করো না মিশান মা। নীরজ যাই তোমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দিলেও আবরণ যাই তোমাকে মায়ের জায়গায় বসিয়েছে। খুশি থাকো, আমি আসছি, পরে দেখা করবো আবার। আবরণের গমন পথে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিশান। সময় গড়াতেই গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সিলিংয়ের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে। পেলাম না নীরজ জাহিদকে, হলাম না তার অর্ধাঙ্গিনী। আমার প্রণয়ের জালে বাধা পড়ল না সুপুরুষটি, তাতে কি? আবরণ জাহিদ আমার সন্তানের মতো, আমার বোনের স্মৃতি, ক্ষতি তো হয়নি, বেশ আছি। চোখের টলমল পানি, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তাচ্ছিল্যের হাসি হাসেন মিশান। পরপর গাল মুছে নিয়ে মোবাইলের দিকে তাকায়। চোখের পানি বাদ মানে না। অগত্যার নিচের পাটির ঠোঁট জোরে কামড়ে ধরে দাঁত দিয়ে টপ টপ করে পানি মোবাইলের উপরে পড়ছে। স্ক্রিনে মিশান এবং মিশকাতের হাস্যোজ্জ্বল ছবি। রায়ানকে জেলে পাঠানোর পর রুহির মায়ের কাছে বিয়ের প্রস্তাব রেখেছে সৃজন। রুহি স্থবিত নেত্রে তাকিয়েছিল শুধু। এ যেন বিশ্বাসযোগ্য নয়। রুহির আম্মু মিসেস রেবা যেন প্রাণ ফিরে পেলেন। সৃজন আলমের সম্পর্কে যথেষ্ট ধারণা আছে তার। লোক মুখেও বেশ প্রশংসা শোনা যায়। এখন তো রেবার অবস্থা শোচনীয়। ছেলেটা জেলে গেল। প্রতিবেশীর কাছে যতটুকু সম্মান ছিল সবটুকু মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল। মেয়েটার বয়স বাড়ছে, বিয়ে দিতে পারছে না। দু এক ঘর এলেও যৌতুক ছাড়া নড়ে না। তার উপর রুহিও বিয়ে করতে নারাজ। মা ভাইকে দেখবে কে? সে কিছুতেই তাদের ছেড়ে যাবে না। সৃজনের প্রস্তাব গ্রহণ করে নিয়েছিলেন তখনই। রাতারাতি কাজী ডেকে বিয়ে পড়ানো হয়। রুহি শুধু নির্বিকার চিত্তে সবটা দেখে গেছে। তার মা একটা কথা শুনেনি, উল্টো বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে। এক প্রকার বাধ্য হয়েছে রুহি। শ্রেয়না থমথমে মুখশ্রীতে বসে আছে সোফায়, তার পাশেই তুষি, প্রীতি এবং সায়নও উপস্থিত। সুপ্তি আর শ্রেয়া ঘরে রুহির সাথে চিপকে আছে। তাদের মিস একদম পার্মানেন্ট বাসায় চলে এলো। খুবই খুশি তারা। রাতে সৃজন রুহিকে নিয়ে বাসায় ফিরেছে। এ সম্পর্কে কিছুই জানতো না শ্রেয়না। সকালে উঠে সৃজন তাকে ডেকে নিয়ে সব বলেছে। সেই থেকে মুখ ভার করে বসে আছে শ্রেয়না। কি হয়েছে, মুখ অমন শুকনো কেন? গম্ভীর কণ্ঠ সৃজনের। শ্রেয়না নড়ে চড়ে বসে, অন্যায় আঙ্গুল পেঁচাতে পেঁচাতে বলে,
একটা মাত্র ভাই, কত স্বপ্ন ছিল ধুমধাম করে বিয়ে করাবো, তুমি এটা কি করলে? সৃজন বোনের কথায় হাসে, দু হাতে মুখ মুছে নিয়ে বলে, পাগল, ধুমধামের সহিত আবার বিয়ে করাবো? বোনের ইচ্ছে অপূর্ণ রাখবো নাকি? আরো বিয়ে করার ইচ্ছে আছে? ডাফার, ওকে আবার বিয়ে করব। সত্যি? শ্রেয়নার চোখ মুখ চকচক করতে থাকে। এতক্ষণ যাবৎ বিষিয়ে থাকা মনটা নিমিষে প্রফুল্ল হয়ে ওঠে। হুম। তুমি অফিসে যাও, আমি ভাবির সাথে দেখা করে আসি। নাস্তা বানাবি না? শ্রেয়না রুমের দিকে এগোতে এগোতে বলে, হোটেল থেকে খেয়ে নিও, এনার্জি নেই আমার। যাক বাবা, বিয়ে করার সঙ্গে সঙ্গে বোনের এনার্জি চলে গেল। সামনে আরো কি কি যাবে কে জানে। শ্রেয়নার সঙ্গে প্রীতি, সায়ান ও তুষির রুমে আসে। রুহি তখন কাচুমাচু ভঙ্গিতে বসে আছে শ্রেয়া সুপ্তির পাশে। ভীষণ অস্বস্তি লাগছে তার। এমন অনুভূতি হচ্ছে যেটার সঙ্গে রুহি কখনোই পরিচিত ছিল না। ভাবি, আমাদের বাড়ি পছন্দ হয়েছে? শ্রেয়নার সম্বোধনে চমকে তাকায় রুহি। ফর্সা মুখটা লাল হয়ে আসে মেয়েটার, আতঙ্কে গলা শুকিয়ে কাঠ। স্টেজানের বোনেরা তাকে কিভাবে নেবে সেটা ভেবেই জীবন যায় যায় অবস্থা। শ্রেয়না গিয়ে রুহির পাশে বসে, এক হাত চেপে ধরে তার, হাসি মুখে বলে, শোনো, এতদিন আমি তোমার বরকে রান্না করে খাইয়েছি, অতিষ্ঠ হয়ে গেছি ভাই। এখন থেকে সকালের নাস্তা তুমি বানাবে, আমি আরাম করে ঘুমাবো, ঠিক আছে? রুহি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। শ্রেয়নার কথাগুলো ঠিক হজম হচ্ছে না। গোয়েন্দার বোন হয়ে ক্রাইম করছিস তুই? বিয়ের কয়েক ঘন্টা পার হলো না, এখনই কাজ কাটানোর ধান্দা তোর? সায়ানের পিঠে ধারাম করে কিল পড়ে। এই কাজটা করেছে প্রীতি। সায়ান উল্টো মারতে গেলে তুষি আটকায় তাকে। মারবে না, মারবে না, একদম ঠিক করেছে। ছেলে মানুষ এক লাইন বেশি বোঝে। তুমি এই সুন্দর সম্পর্ক বুঝবে না, যাও এখান থেকে। চোখের সামনে থেকে দূর হয়ে যা শয়তান। সায়ান আহাম্মক বনে যায়, গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকে বুকে হাত গুজে। শ্রেয়া সুপ্তি খিলখিল করে হাসে। হাসতে হাসতেই সায়ানের দিকে এগোয়। সায়ান কটমট করে তাকায়। রুহি এখনো চুপচাপ। এটাকে তোমার নিজের বাড়ি ভেবো, যেভাবে ইচ্ছে হয় চলবে। আমার ভাইটাকে দেখে রেখো কেমন, বেচারা কিন্তু ভীষণ চাপা স্বভাবের, মনের কথা মুখ ফুটে বলে না একদমই, বুঝে নিতে হয়। রুহি মাথা নিচু করে ঘাড় নাড়ে। শ্রেয়না বুক ভরে শ্বাস নেয়। যাক, বাড়িতে অন্তত একজন সদস্য বাড়লো। কয়দিন পর একজন কমবে। চোখ ছোট ছোট করে তাকায় শ্রেয়না। সায়ন দাঁত বের করে হেসে বলে, তোকেও শ্বশুর বাড়ি পাঠাবো। মুখ বাঁকায় শ্রেয়না। আমি বুঝি যাওয়ার জন্য নাচ্ছি? ঘর জামাই আনবো দরকার পড়লে, তবু নিজের বাসা ছেড়ে যাচ্ছি না, আমি যাব না। বলে হেলে দুলে রুম থেকে বেরিয়ে আসে শ্রেয়না। সায়ান সেদিকে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলে, হাঁটা স্টাইল কেমন, চেনা চেনা ঠেকেছে। সেম কোশ্চেন ভাইয়া। শ্রেয়া গালে হাত দিয়ে তাকিয়ে আছে দরজার দিকে। গভীরভাবে কিছু একটা ভাবে সে। পর মুহূর্তেই চোখ জোড়া চকচক করে ওঠে। শ্রেয়নার পিছু পিছু নিজেও বেরিয়ে যায়। আমার সন্দেহ সত্যি হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, উপস, জ্বলবে লাইট বাসর ঘরে। মানলাম তোমার আর সই ছিল না, তা বলে দাওয়াত না দিয়ে বিয়ে করে নিলে? আলো বলে সেজান আলমকে দেখলে বোঝাই যায় না তার ভিতরে এত কারেন্ট। রাতে রাতের আসামি ধরতে গিয়ে তার বোনকে বিয়ে, কেমন থ্রিলার থ্রিলার ভাই বসতে মনে হচ্ছে। আবরণের কথায় শ্রেজান তেমন পাত্তা দিল বলে মনে হলো না, বরং জিপে চড়ে বসলো। একটা দরকারে পুলিশ স্টেশনে এসেছিল। কদিন আগে যে মেয়েগুলোর লাশ পাওয়া গেল তার তদন্ত কতটুকু হয়েছে সেটারই খোঁজ নিতে এসেছিল। সিনহার সঙ্গে আলাপ আলোচনা শেষ করে মাত্রই বেরিয়েছে। দেখা হয় আবরণের সাথে। সঙ্গে সঙ্গে উপরোক্ত কথাগুলো বুলেটের গতিতে শ্রেজানের দিকে ছুঁড়ে মারে সে। এখানেই থামে না, জিপেও চেপে বসে। এখন পুরো রাস্তা মাথা খেয়ে যাবে আমার। দাঁত দিয়ে জিপ কাটে আবরণ। দু গালে পর পর হাত ছুঁয়ে বলে, তবা তবা, মাথা কি খাওয়ার জিনিস ভাই? বিয়ে করে মাথার তার দু একটা ছিঁড়ে গেল নাকি? শ্রেজান উত্তর কাটে না। আবরণ অধৈর্য হলো। প্রশ্ন করলে উত্তর দিতে হয়, চুপ থাকা কিন্তু ব্যাড ম্যানার। বড় ভাই, আজকাল বেশি ভদ্রতা দেখাচ্ছ। আবরণ আরাম করে বসে। কিছু বলেন? ভদ্রতা দেখানোর কি আছে? আমি জন্মগত ভদ্র। আমার শরীরের প্রতিটা রক্তবিন্দুর কোনায় কোনায় ভদ্রতা কিলবিল করছে। আহারে, তুমি না বললে জানতামই না। গাল ফুলায় আবরণ সেভাবেই বলে, কোনোদিন আমার দিকে ঠিকমতো তাকিয়েছ? খেয়াল করেছ? জানবে কি করে? অহেতুক প্যাসাল না পেরে আসল কথা বলো, কি দরকার?
আবরণ অবাক হওয়ার অভিনয় করে বলে ওঠে, হায়, তুমি কি চালাক গো? অবশ্য চালাক না হলে গোয়েন্দা হতে পারতে নাকি? যাই হোক, একটা মনের কথা বলতে এসছে। তোমার আবার মনের কথা বলো দেখি। আমি বিয়ে করতে চাই। হুট করে ব্রেক কষে সৃজন চোখ বড় বড় করে তাকায় আবরণের দিকে। আবরণ ততক্ষণে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ভাবটা এমন যেন নতুন বউ লজ্জায় মুখ তুলতে পারছে না। সৃজন কিছুক্ষণ হতবম্বর নেত্রে তাকিয়ে থেকে হঠাৎই ফিক করে হেসে দেয়। আবরণ তড়িৎ ঘাড় বাঁকিয়ে তাকায় সৃজনের দিকে। বোকা হাসে আবরণ। তুমি বিয়ে করবে আবরান? এতক্ষণ না জ্ঞানের বাণী ছুড়লে? আমার তো বয়স পেরিয়ে যাচ্ছে, তুমি তো এখনো দুধের বাচ্চা। অপমানে আবরণের মুখ থমথমে হয়ে আছে। কপালের চুলগুলো এক হাতে সরিয়ে দিয়ে গমগমে গলায় বলে, যদিও তুমি অপমান করার যথাযথ চেষ্টা করেছ, দুঃখিত শ্বশুরে চ্যাংরা। একটুর জন্য আমি অপমান বোধ করিনি। কি বলে তুমি? বিয়ে করতে চাই। গম্ভীর কণ্ঠ আবরণের। সৃজন রোয়েশ হয়ে গাড়ি স্টার্ট দেয়। তো আমি কি করব? আব্বু কি বলবে? মেয়ে ঠিক করা আছে নাকি? তুমি আবার মেয়ে ঠিক করেছো? কোন বোনের কপাল পড়তে চাইছো বলো দেখি। খবরদার, এসব সাংঘাতিক কাজে আমার জড়াবে না। পাশে দেখা যাবে তোমার ভাষা শুনে মেয়ের বড় ভাইটাই সকলে আমার পিন্ডি চটকাবে। ভয় পাচ্ছ? একদম না। তাহলে চুপচাপ ললিপপ খাও। বলেই সৃজনের মুখে ললিপপ পুড়ে দেয় আবরণ। এরপর অন্যদিকে মুখ করে বসে থাকে। সৃজনও তেমন ধ্যান দিল না, ললিপপ মুখে নিয়ে বসে থাকলো। মনোযোগ দিল ড্রাইভিংয়ে। শুনলাম বিয়ে করতে চাচ্ছ? নীরজ জাহিদকে ফ্ল্যাটে দেখে ভ্রু কুঁচকে আসে আবরণের। নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়িয়েও আবার ফিরে আসে। কোমরে হাত রেখে দাঁড়ায়, চিবিয়ে চিবিয়ে বলে, এরই মধ্যে খবর গরুর কাছে পৌঁছে গিয়েছে। গুড, জায়গা মতো ঢিল মেরেছি। তবে হ্যাঁ, বিয়ে করব। তোমার সমস্যা? গম্ভীর কণ্ঠ নীরদের। রোজগার করো, ওকে খাওয়াবে কি? বউ আমার মাথা খাবে, আমি বউয়ের। দরকার পড়লে আশেপাশে সবার মাথা ধার করে এনে দুজনে খাবো। মীরাব সানি ঠোঁট চেপে হাসে। আবরণ হঠাৎ বিয়ের জন্য মরিয়া হয়ে উঠল কেন, সেটাই ধরতে পারছে না তারা। বেয়াদবি চরম শিখরে পৌঁছে গিয়েছো। জি, দ্রুত পুরস্কার প্রদানের আয়োজন করো। দাঁড়ালো না আবরণ, নিজের কক্ষের দিকে এগিয়ে গেল। সময় নাও, পড়ালেখা কমপ্লিট করো, এরপর বিয়ের কথা ভাবো। এসব চিন্তা মাথায় আসে কি করে? আবরণ দ্রুত পেছনের দিকে ঘুরে যায়, দাঁত চেপে বলে, তোমার বিয়ের দরকার না থাকলেও আমার আছে আব্বু। খবরদার, যদি এই বিয়েতে বাধা দিয়ে এসছ, একদম ইয়াক্কা বুলবুল করে দেব। লম্বা কদমে প্রস্থান করে আবরণ। নীরদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। ছেলেটা তার চরম নির্লজ্জ হয়ে গেছে। কি সব বলে, মুখে কিছুই আটকায় না। মাঝরাতে ঘরে কারো উপস্থিতি টের পেতেই চট করে চোখ মেলে শ্রেয়না। আজকাল ঘুম তার ভীষণ পাতলা হয়ে গেছে, সব সময় সজাগ থাকে। কে কখন কোন দিক দিয়ে আক্রমণ করে বসে কে জানে। আবসা আলোয় ঘরের ভিতর কাউকে ঘুরঘুর করতে দেখে চমকে উঠে বসে বিছানায়। কোনো রকমে কম্বল সরিয়ে মোবাইল হাতে নিতে যাবে, অববয়টি ঝাঁপিয়ে পড়ে ওর উপর। আতঙ্কে চিৎকার দিতে চায় শ্রেয়না। এই মাতারি, আমি তোমার কৈতর। চিৎকার দিয়ে শিয়ালটাকে আনলে কিন্তু খবর করে ছাড়বো। শেয়াল বলতে সৃজনকে বুঝিয়েছে আবরণ। শ্বাস ফেলে শ্রেয়না। পর মুহূর্তেই আবরণের বাহু খামছে তাকে নিজের থেকে সরিয়ে দেয়, উঠে বসে। বেয়াদব ছেলে, মাঝরাতে বেয়াদবি করতে এসেছো? আবরণ শ্রেয়নার গাল টেনে দেয়। অসভ্যতম করতে এসছে। সারাদিন ছেলে কোথায়, দেখা মিলল না যে? কিভাবে বলি? ভ্রু কুঁচকে তাকায় শ্রেয়না, যদিও তেমন স্পষ্ট নয় তার আদল। আবরণের কথা বলার ধরন শুনে মনে হচ্ছে ছেলেটা লজ্জা পাচ্ছে। ঢং না করে বলো। আগে শরীরে ওড়না নাও, লজ্জা পাচ্ছি আমি। বলেই মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে আবরণ। শ্রেয়না যেন পড়ল অকুল পাথরে। ওড়না তো নিলই না, বরং আবরণের মুখ ধরে তাকে নিজের দিকে ফেরালো। এতে খানিক চমকায় আবরণ, ঢোক গিলে বলে, কৈতির মনে কি চলে? আবরণ আবরণ আর আবরণ। বলেই আবরণের উপর শুয়ে পড়ে শ্রেয়না। দুজনে বিছানায় গড়াগড়ি খায়। ইতিমধ্যে শ্রেয়নার কোমর চেপে ধরেছে আবরণ। এতে যেন হাত পা শিরশির করছে মেয়েটার। তবে নিজেকে ছাড়িয়ে নেয় না, বরং আবরণের বুকে মাথা রেখে শুয়ে থাকে। এভাবে হুটে রোমান্টিক অ্যাটাক করলে নিজেকে নিয়ন্ত্রণ কি করে করি আমার গোলুমোলু কৈতরি? বলেই শ্রেয়নাকে দু হাতে জাপটে ধরে আবরণ, চুমু খায় ওর মাথায়।
সেভাবেই পড়ে থাকে বিছানায়। ভোরের আলো এসে চোখ মুখে পড়তেই কপাল কুঁচকে নেয় শ্রেয়না, সেই সঙ্গে চোখ খিচে বন্ধ করে রাখে। সকাল সকাল জানালা কে খুলল ভেবেই মেজাজের দফা রফা তার। কোনো মতে চোখ মেলল, উদ্দেশ্য যে এই কাজ করেছে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে তাকে। কিন্তু কাহিনী বুঝি অন্যরকমই ছিল। অপেক্ষা করছিল তার জন্য অনাকাঙ্ক্ষিত এক সকাল। হতভম্ব হয়ে বসে আছে শ্রেয়না, সেই সঙ্গে কৌতূহলও জন্মায়। তার সামনে নীরজ, জাহিদ, মিরাব, সানি, প্রিয়ম, সিনহা, রোদ, দানা, সৃজন, রুহি, শ্রেয়া সব কয়টা কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। বড়দের চোখ মুখ গম্ভীর, বাকিরা মিটমিটিয়ে হাসছে। শ্রেয়না সবাইকে একসঙ্গে দেখে ভরকালো, ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো। হামি দিয়ে বলল, তোমরা এত সকালে এখানে কি করছো? বলতে বলতে পাশে তাকায়, সঙ্গে সঙ্গে এক লাফে সরে আসে বিছানা থেকে। চকিত দৃষ্টিতে তাকায় সৃজনের দিকে। ওর চোখ মুখ গম্ভীর, বোঝা যাচ্ছে না ভেতরকার অবস্থা। আবরণ ঘুমাচ্ছে, কোনো হেলদোল নেই, পরনে তার কাটা গেঞ্জি আর হাফ প্যান্ট। শ্রেয়না এক দৌড়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে যায়, দরজা নক করে দেয়। কি বিশ্রী পরিস্থিতিতে ফাঁসলো। আবরণ! নীরজ জাহিদের ধমকে নড়ে চড়ে উঠে আবারও ঘুমিয়ে যায় আবরণ। ডেকেও কাজ হয় না। অগত্যার নীরদের আদেশে মিরাব গিয়ে তার বাহু টেনে ধরে। আবরণ তোয়াক্কা করল না, যেন দুনিয়া ধ্বংস হয়ে গেলেও আজ সে ঘুম থেকে উঠবে না। এই আবরণ, দ্রুত উঠ ভাই, কি লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিস, আজ তোর কেল্লা হতে হয়ে যাবে। আবরণ বিরক্ত নিয়ে উঠে বসে, থাপ্পড় লাগায় মিরাবের মাথায়, দাঁত চেপে বলে, গোলামের উপর চেঁচাচ্ছিস কেন? মুখের ভেতর গনি আছিস নাকি? তো কি ওয়াশরুমে ফেলে আয়, আমাকে কেন জ্বালাস? মিরাবের মুখ আউলে আসে। ইয়াক ইয়াক করতে করতে ওয়াশরুমের দিকে যেতে নিয়েও ব্যালকনিতে চলে যায়। মেজাজ চটে গেছে আবরণের। সামনে তাকাতেই সকলকে দেখে প্রথমে ভরকায় সে। উপর নিচ ভালোভাবে পরোক্ষ করে নেয়, ডানে বামে ঘাড় ঘুরিয়ে কিছু একটা খুঁজে। এখনো হুঁশ কি ফিরেছে? বুঝতে পেরেছো যেটা তোমার রুম নয়? কাকে খুঁজছো? মাথারি গেল কোথায়? এমন বিপদ রেখে গিয়ে ঠিক করনি। যদি ওর দানার মধ্যে কৃত্রিম ইঞ্জেকশন না ভরে দিয়েছে, আমি আবরণ সাইদ না। আবরণ! কি হয়েছে রে বাল আমার? সবাই স্থবিত নেত্রে তাকিয়ে আছে। আবরণেরই রাগ বেশি, যেন তাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছে সে। তুমি শ্রেয়ানার রুমে কি করছিলে? সৃজনের কণ্ঠস্বর কানে আসতেই চট করে তাকায় আবরণ। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। সকলের দৃষ্টিগোচর হয় ওর হাফ প্যান্ট। ওভাবে দেখার কি আছে? ল্যাংটা হয়ে আছে নাকি? প্যান্ট দেখো না। আবরণ, তুমি আপুর রুমে কি করছিলে? সত্যি বলবে? দেখিস নে, ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলে? অবাক কণ্ঠ শ্রেয়ার। আবরণ এক লাফে এসে ওর সামনে দাঁড়ায়। শ্রেয়া পেছনে সরে যায়, একদম রুহির গা ঘেঁষে দাঁড়ায়। আরো কিছু শুনতে চাচ্ছিস? পরক্ষণে রুহির দিকে তাকিয়ে বলে, সেজন ব্রো, ভাবি কিন্তু মাশাআল্লাহ। এখন আলহামদুলিল্লাহ করে আমার বিয়েটাও করিয়ে দাও। সৃজন স্থির চিত্তে তাকিয়ে আছে, যেন বোমা পড়েছে ওর মুখে। অসম্ভব গম্ভীর সে। তুমি শ্রেয়ানার সঙ্গে রিলেশনে আছো? নীরদের কথায় তেতে উঠে আবরণ। অ্যাকসেপ্টই করলে পরশু রাতে। রিলেশনে থাকতে কই পারলাম। এক বিছানে ঘুমিয়েছে দেখে গোষ্ঠী শুদ্ধ ইজ্জত রফা দফা করতে তুলে নিয়ে এসছো। রিলেশনে ঘুমালে তো পুরো দুনিয়া তুলে আনতে। মানে? বোঝো নি? না। বাদ দাও, আমিও বুঝিনি। বলেই ব্যালকনির দিকে এগোয় আবরণ। সেখান থেকেই রুমে চলে আসে। মিরাব তখন বুকে হাত রেখে শ্বাস নিচ্ছিল। আবরণকে লাফাতে দেখে আটকে ওঠে। এই ছেলে অচিরেই তাকে ভস্ম করে দিবে। রুহির সঙ্গে সৃজনের বিয়েটা জোরপূর্বকভাবে আবারও করানো হচ্ছে। রেবাও এসেছেন। তিনি জোর হাতে মিনতি করছেন সৃজনের কাছে, যেন রায়ানকে একটা সুযোগ দেওয়া হয়। সৃজন শুধু বলেছে ব্যাপারটা দেখবে। আবরণের পরনে কালো ঢিলাঢালা টি শার্ট আর সাদা ট্রাউজার, হাতে ওয়ালিংটনের ঘড়ি, গায়ে সেই টম ফোর্ড জেসমিন রোজের ঘ্রাণ। চোখের কালো সানগ্লাস পরেছে, চুলগুলো উপরে এসে পড়েছে চোখের উপর। মীরা বিরক্ত হলো। আবরণের সঙ্গে সৃজনের ছাদে এসে দাঁড়িয়েই খেকিয়ে উঠল। কিরে ভাই, সবই তো ঠিকঠাক, তোর এই হাত পাগলা চুলের গোছাগুছিয়ে রাখলে কি হয়? আবরণ ঠাস করে হাত রাখে মীরাবের কাঁধে। কিছুটা নিচু হয়ে যায় মীরাব। ব্যথায় সানির হাত খামচে ধরে।
এবার তার পিঠেও একটা উন্নত মানের কিল পড়ে, যেটা সানি দিয়েছে। সারা জম্বি। আবরণ জাহিদ নোজ হাউ টু লুক গুড। তুই জম্বি হিসেবে কি বুঝবি? মিরাব চুপ হয়ে যায়। সানি ছাদ থেকে নেমে আসে, উদ্দেশ্য প্রিয়ম কিংবা মিহাদদের সঙ্গে বসে থাকবে। এই দুটোর পাল্লায় পড়লে আজ আর পোলাও রোস্ট খেয়ে কাজ নেই, মারামারি করবে ওরা। মাঝখান থেকে বলির পাঠা হবে সানি। আমার ভীষণ বিয়ে পাচ্ছে দোস্ত। সেজান ভাইকে গিয়ে বল। কি বলবো? মিরাব মুখ ভেঙ্গিয়ে বলে, শুনুন ভাইয়া, আমি হতে চাই আপনার বোনের সাইয়া সাইয়া।